লিখে নেবো, লিখে নেবো। হ্যাঁ, এটা হচ্ছে বিপি হ্যান্ডেল, বার্ড স্পার্কার হ্যান্ডেল। ঠিক আছে, ওদের জায়গায় কোশ্চেনগুলো করতে পারে যে দুটো তিনটে জিনিস। ঠিক আছে, একটা হচ্ছে তোকে তুলতে দেবে, তুলতে দিয়ে বলবো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, বললি হোয়াট আর দ্য ইউজেস, আর কীভাবে এটাকে স্টেলাইজ করা যায়। এখানে যতগুলো ইনস্ট্রুমেন্ট দেখছিস মানে স্টিলের, সবকটা অটোক্লেভ। অটোক্লেভ ছাড়া কোনো অপশান নেই। আর এক ধরনের সলিউশন ইউজ করা হয়, কারণ সবসময় একটার পর একটা যখন ওটি হয় আমাদের, তখন তো বারবার এটাকে অটোক্লেভে দেওয়া সম্ভব না। তখন আমরা এক ধরনের সলিউশন ইউজ করেছি। যতদূর সলিউশনটা জি দিয়ে নাম ছিল ওই মুহূর্তে মনে পড়ছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ক্লাস শেষে বলে দিচ্ছি, আমার মনে পড়ছে না। ওই সলিউশনটার মধ্যে এটাকে 15 মিনিট রাখলে এগুলো সব স্টেরাইল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। আর যত দেখছিস আর যেগুলো ডিসপোজেবল সেগুলো তো ডিসপোজেবল, স্টেরিলাইজেশন আর কোনো অপশান নেই। ঠিক আছে, আর বাস এখানে যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে সবকটাই অটোক্লেভ দিয়ে করা হয়। অটোক্লেভ থেকে তোকে বাই কোয়েশ্চেন করতে পারে, যেটা যে টেম্পারেচার কী আছে, কত 121 ডিগ্রি, কত প্রেশার আর কত টাইম। ঠিক আছে, এবার দুটো ফর্মুলাস আছে দেখবি, একটা 121, 15 বা এরকম টাইপের, ওটা একটু দেখে নিস। ঠিক আছে, আর যেটা জিজ্ঞাসা করতে পারে যে ইনস্ট্রুমেন্টের পার্টস, এটার তো আর কোনো পার্টস নেই, এটা একটা বার্ড স্পার্কার হ্যান্ডেল। ঠিক আছে, এর উপরে হচ্ছে ব্লেডটা নেই, ব্লেডটা নেই। ঠিক আছে, ব্লেডটা একটা লাগে, তখন ওটা স্ক্যালপেল হয়। ঠিক আছে, এবার বিভিন্ন নাম্বারস অফ ব্লেডস আছে বিভিন্ন ইউজেসের জন্য। ঠিক আছে, অত ওদেরকে জিজ্ঞাসা করবে না, এটা জিজ্ঞাসা করবে এটা কি বিপি হ্যান্ডেল ইউজ করে, এর উপরে ব্লেডটা লাগে কিসের জন্য, ইনসিশন দেওয়ার জন্য, দ্যাটস ইট। এটা দিয়ে কিন্তু কিছু কাটিং হয় না এরকম ধরে, হ্যাঁ, জাস্ট ইনসিশনে দেওয়ার জন্য। আচ্ছা, এটা কি ফোর্সেপ। ঠিক আছে, এটা কিন্তু নন টুথ। ঠিক আছে, এটা নন টুথ ফোর্সেপস। ঠিক আছে, এটা কিসের জন্য, এটা অটোক্লেভ করা হয়, এর কোনো পার্টস আলাদাভাবে কিছু নেই, দুটো আর্মসই থাকে। ঠিক আছে, আর এটা কিসের জন্য, ডেলিকেট স্ট্রাকচারসগুলোকে ধরার জন্য। টাফ স্ট্রাকচার দিলে স্লিপ খাবে, তো ডেলিকেট কিছু আছে, তো স্টাম্প অফ দ্য যে মানে কোনো একটা ছোটো জায়গায় তো স্কিন তুলছিস, যেটাতে ক্রাশ করতে হবে, মানে ওই স্কিনটা যাতে ক্রাশ না হয়ে যায় বা কোনোভাবে ট্রমাটাইজ না হয়, তার জন্য আমরা এটা ইউজ করি। ঠিক আছে, কোনো ডেলিকেট স্ট্রাকচারকে এটা দিয়ে তোলার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজড হয় না, রাখা আছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে নন টুথ ফসেট। ঠিক আছে, এটা কি না, টাফ স্ট্রাকচার্স। ধর আমি স্কিন ইনসিশন দিয়েছি, আমার নিচে যত ফাঁসা আছে সেগুলোকে ধরে উপরের দিকে তুলতে হয়, বা কোনো রকমের টেন্ডন বা কোনো কিছু যেটাতে, কিন্তু এটা কি যে যেখানে ধর ভাস্কুলারিটি আছে, হ্যাঁ, মানে ফর এক্সাম্পল মাসেল, ঠিক আছে, এবার ধর কোনো একটা আর্টারি আছে, ঠিক আছে, সেই আর্টারিকে ধরতে গেলে এটা দিয়ে কিন্তু কখনো ধরা হয় না। ঠিক আছে, কারণ এটা যদি ধরিস সঙ্গে সঙ্গে পাংচার হয়ে যাবে। তো যেগুলো টাফ স্ট্রাকচার সেগুলোর জন্য, এটা ডেলিকেট স্ট্রাকচারের জন্য, এটা টাফ স্ট্রাকচারের জন্য। এটা কি, এই সিজারটা একটু ভালো করে দেখুন, খুব ইজিলি ইয়ে করা যায়। এরকম ছোটো একটা ইয়ে আছে, ঠিক আছে, ছোটো এটা হচ্ছে কি, সুচার কাটিং সিজার। ঠিক আছে, যতগুলো সুচার দেওয়া হয় আফটার সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার পর তোকে সুচারটা কাট করতে ইউজ করে। এটা আর কোনো অপশান, এটা পোস্ট অফ ইউজ, এটা কোনো ডিউরিং অপারেটিং ফিল্ড খুব এটা ইউজ হয় না। আচ্ছা, বলে দিচ্ছি বস। আচ্ছা, এইটা আর এটা দুটো সেম জিনিস, এটা স্মল, এটা মিডিয়াম, আলাদা কিছুই না। এগুলো কি, এগুলো হচ্ছে হিমোস্ট্যাটিক আর্টারি ফোর্সেপ, কাওয়ার কার্ভ। এর একটা ভার্সন হয় সোজা, একটা ভার্সন হয় কার্ভ। কার্ভ কেন বলে, কার্ভটা কেন, কিসের জন্য, ধর তুই অপারেটিং ফিল্ডে কাজ করছিস, হ্যাঁ, তো নিচে অনেকগুলো ডেলিকেট স্ট্রাকচার্স আছে, কিন্তু একটা তোর আর্টারি হয়তো কোনোভাবে পাংচার্ড হয়েছে, তখন আমি ওই মধ্য দিয়ে যাতে ইজিলি এটাকে ম্যানুভার করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কার্ভ। আর কার্ভ হিমোস্ট্যাটিক প্রসেস, এটা হচ্ছেও কার্ভ হিমোস্ট্যাটিক প্রসেস, কিন্তু এটাকে স্পেশালি এত ছোটো বলে এটাকে বলে মসকিউটো আর্টারি প্রসেস। হিমোস্ট্যাটিক প্রসেস আর আর্টারি প্রসেস সেম জিনিস, আলাদা কিছু দুটোকেই সেম বলা। আমি পার্টসগুলো সব একটা করে বুঝিয়ে দেবো তাদের, কারণ প্রত্যেকের পার্টস সেমই হয়। এটা কি, সিজার্স। এর তো কিছু বলার নেই আমার, কোনো স্ট্রাকচার কাটার জন্যই সিজার্স ইউজ হয়, আলাদাভাবে কিছু নেই।
এটা কি, এটা হচ্ছে স্ট্রেট আর্টারি ফরসেপ, ঠিক আছে। এবার এইটার না অনেকগুলো ইউজেস আছে, অনেক, হ্যাঁ এটা স্ট্রেট আর্টারি ফরসেপ, ঠিক আছে, ইউজ না এটাই স্ট্রেট আর্টারি, এটা হচ্ছে স্ট্রেট আর্টারি ফরসেপ। এখন তোদের দুজনের সবার মধ্যে একটা প্রবলেম হয় যে এইরকম দেখতে না আর একটা এইরকম লম্বা স্ট্রাকচার থাকে, মানে এরকম বড়, ঠিক আছে, মানে সিম্পল তোর মনে হবে যে এটা তো বেন্ড করা আছে, যদি ইজিলি বোঝা যায় এটা হচ্ছে তোর নিডল হোল্ডার, ঠিক আছে, নিডলটাকে ড্রাইভ করার জন্য। কিন্তু আমরা যেগুলো ইউজ করি জেনারেল ইমার্জেন্সি বা এতে এরকম কার্ভ থাকে না, ঠিক আছে, তো সোজা থাকে। আর এটাও পুরো এরকমই দেখতে হয়, পুরো পুরো সেম টু সেম এরকম দেখতে হয়। পার্থক্য এটাই যে দেখ, নিডল হোল্ডারের ক্ষেত্রে এই যে বিকটা আছে, এগুলোকে বিক বলে, বিকটা ছোট হয়। আর যদি আর্টারি ফরসেপস হয় তাদের ক্ষেত্রে বিকটা অনেক বড় হয়, অনেক লম্বা বিক। আর এটার বিকটা দেখ, কারণ যখন কোনো কারণে দিতে পারে যে এইরকম ছোট বিক এরকম সোজা, তখন ওটাকে আর্টারি ফরসেপ বলে দিতে, ঠিক আছে। কারণ বক্স জয়েন্ট, ওটারও বক্স জয়েন্ট, ওটারও এরকম ক্যাচ আছে, ওটারও এরকমই আছে। এটা আমি জানি না, শুধু এখানেই থাকে, কিন্তু পরীক্ষার হলে কি এটা একটু লম্বা এরকম টাইপের, পুরো সেম টু সেম দেখতে এরকম। কিন্তু এই যে ছোট বিকটা, যেখানে দেখবি বিকটা ছোট হয়ে আছে, সেটা হবে নিডল হোল্ডার। আর যেই বিক বড় আর এরকম স্টিয়ারেশন আছে, দেখ স্টিয়ারেশনগুলো দেখতে লম্বা 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 লম্বা, ঠিক আছে। এই লম্বা 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 যদি শুধু থাকে, দেখ শুধু শুধু লম্বা লম্বা আছে। আর একটা জিনিস দেখি এটাতে আসে কিনা, হ্যাঁ আচ্ছা, এই যে দেখ শুধু কীভাবে পার্থক্য করবে নিডল হোল্ডার আর আর্টারি ফরসেপস। এই দেখ এতে স্টিয়ারেশনগুলো দেখছিস এরকম এরকম ট্রান্সভার্স করা আছে, কিন্তু কোনো মাঝখানে কিছু নেই, দেখ কোনো গর্ত টাইপের কিছু নেই, ঠিক আছে, পাতি বাংলা ভাষায় কোনো গর্ত টাইপের কিছু নেই। এটাতে দেখ, এটা মানে টুটকুলা মনে রাখার জন্য, এখানেও লম্বা লম্বা কিন্তু স্টিয়ারেশন নয়, এখানে একটা দেখ ক্রাশিং টাইপের স্টিয়ারেশন, আর এরকম মাঝখানে দেখ একটা গর্ত আছে, ঠিক আছে। এটাই হচ্ছে পার্থক্য করার অপশান, তোকে স্টিয়ারেশন দেখতে হবে। আর তো হ্যাঁ সবাই দেখ, আমি সবাইকে দেবো একটা করে, রেখে দে, আমি সবাইকে দেবো হাতে করে দেখার জন্য। আর এটা বিকটা, বিক আর ভিতরে স্টিয়ারেশনটাই হচ্ছে পার্থক্য, আর কিছু নেই। এটা কি ইন্টেস্টাইন ক্ল্যাম্প, ঠিক আছে। সাপোজ ধর কোনো কোলন আছে বা কোনো ইন্টেস্টাইন আছে, দুটো এরকম লম্বা করে ইন্টেস্টাইন যাচ্ছে, তো আমাকে কোনো জায়গায় হয়তো নেক্রোসিস হয়েছে, জায়গাটা কেটে বাদ দিতে হবে। তখন আমরা কি করি না, এরকম দুটো জিনিস ক্ল্যাম্পকে আমরা এরকম করে লাগিয়ে, ঠিক আছে, ক্রাশ হয়ে গেল। এরপর আমরা এই ক্ল্যাম্পটার ঠিক প্রক্সিমাল এন্ডে একটা সুইচারিং করি, কারণ আমি কি বলেছি, যে জায়গাটা ক্লাস হয়ে তুই যদি ক্রাশ করে রেখেছি সেটাতে অ্যাভাসকুলার হয়ে গেল, কিন্তু পরের দিকে আবার নেক্রোসিস হবে। তো এটার যে প্রক্সিমাল এন্ড মানে এই দিকের এন্ডটা, সেখানে আমরা একটা সুইচারিং করি, দিয়ে এইখান থেকে এটা হচ্ছে ক্রাশ করার জন্য কাজে লাগে ইন্টেস্টাইনটা, একটা টিউবুলার স্ট্রাকচার। এটা কিছুই না, টাং ডিপ্রেসার ডিউরিং অ্যানাস্থেশিয়াটা আমাদের কাজে লাগে, কারণ অ্যানাস্থেশিয়া দেওয়ার পর তো জিভ ব্যাক সাইডে চলে যাবে, তো ওটার জন্য, অথবা ধর আমি নিচের এপিগ্লটিসটাকে ভালো করে দেখছি, ওটার জন্য ইউজ হয়। অনেক সময় কী হয় না, যখন পোস্ট অপের ক্ষেত্রে অপারেশন হয়ে গেছে, পেশেন্ট অ্যানাস্থেশিয়া গেট থেকে বেরোচ্ছে, তখন ইয়ে হয় রাইগার আছে, তখন জিভ যাতে কেটে না দেয় তার জন্য আমরা এটা দিই, ঠিক আছে। এটা সেরকম খুব একটা ইউজ নেই, কিন্তু মাঝে মধ্যে ইউজ করা হয়। এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, ঠিক আছে, দেখছিস কীরকম দেখতে হয়, এরকম টাইপের হচ্ছে এটা স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, ঠিক আছে। এরকম আরেকটা আছে, সেটা তোদের করতে হবে না, লাগবে না। স্পঞ্জ হোল্ডিং ফরসেপ কিছুই না, স্পঞ্জটাকে হোল্ড করে ড্রেসিং করতে কাজে লাগে, আমরা এটাকে ইউজ করি, ঠিক আছে। অথবা এইটার আরেকটা ইউজ জিজ্ঞাসা করে যে ওটা ছাড়াও কি ইউজ, কোনো জায়গায় কীভাবে কাজে লাগাতে হবে। তো অনেক সময় ধর কোনো রয়েছে, ধর টিউবুলার বা কোনো গ্লোবুলার স্ট্রাকচার আছে, ফর এক্সাম্পল ধর অ্যাপেন্ডিক্স না ঠিক, ধর গলব্লাডার, ঠিক আছে, গলব্লাডার আমার কাছে ইনস্ট্রুমেন্ট নেই, এইটা পড়ে যাচ্ছে, তখন আমরা এটা কিন্তু ধরে দিই, এদের ধরতেও কাজে লাগে। কিন্তু মেন কাজ এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং প্রসেস। তোদেরকে এক্সট্রা কোনো ইউজেস মনে রাখতে হবে না, ম্যাক্সিমাম একটা ইউজ মনে রাখবি, তাতে এক্সামে সব খুশ হয়ে যাবে, পাস করে যাবে। অত বেশি যত মনে রাখতে, কারণ অপারেটিং ফিল্ডে তোরা দেখছিস না, এগুলো আমরা দেখে দেখে ওই জন্য আমাদের মনে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং প্রসেস, কিসের জন্য, ক্লিনিংয়ের জন্য। এখানে একটা তুলো লাগানো হয়, তুলো লাগিয়ে বেটাডিন সলিউশনে করে আমরা ট্র্যাপিং আর টেপিং করে দিই। আচ্ছা, এগুলো হচ্ছে সুচার মেটেরিয়ালস, ঠিক আছে। এই যে এগুলোকে বলা হয় সুচার মেটেরিয়ালস, সুতো বাংলা ভাষা, ঠিক আছে। এবার এগুলো অনেক ধরনের হয়, অনেকগুলো ক্লাসিফিকেশনস আছে। এক ধরনের হয় হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে সিনথেটিক।
একটা হয় অ্যাবজর্বেবল, একটা হচ্ছে নন অ্যাবজর্বেবল, একটা মাল্টিব্রেডেড, একটা হয় সিঙ্গেল ব্রেডেড। ঠিক আছে, এগুলো প্রত্যেকটার এক্সাম্পলসও আছে, সেগুলো তোদেরকে দেখতে হবে যে এটার এক্সাম্পল কি, প্রত্যেকের একটা করে এক্সাম্পল মনে রাখবে। যদি দেখিস যে এরকম নীল কালারের সুতো আছে, হ্যাঁ, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রলিন হয়। এই যে কালারটা দেখতে পাচ্ছিস, এটা প্রলিন হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবার হতেও পারে যে এটা অন্য জিনিস, সেটার গায়ে লেখা থাকে, এটা এভাবে রাখা আছে, বাট এটা প্রলিন হয়। এই যে এটা হচ্ছে এথিলন, এরকম প্যাকেট থাকে, এটা প্যাকেটটা দেখেই তোকে বলবে এটা এথিলন। তোকে এটা জিজ্ঞাসা করতে হবে সুচার্স থেকে, ম্যাক্সিমাম কী জিজ্ঞাসা করবে যে এটা কি ন্যাচারাল না সিনথেটিক না অ্যাবজর্বেবল না নন অ্যাবজর্বেবল। টোটকা হচ্ছে এটা নেওয়ার পর দেখে নিবি এদিকে, এনে সব লেখা থাকে ডিটেলস, মনে না থাকলে নন অ্যাবজর্বেবল। ঠিক আছে, হ্যাঁ কি বলতে হবে এখানে তোকে যেগুলো জিজ্ঞাসা করতে পারে হচ্ছে সুচার নিয়ে, হার্ডলি কী জিজ্ঞাসা করবে, হার্ডলি জিজ্ঞাসা করবে যে এটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, নন অ্যাবজর্বেবল না অ্যাবজর্বেবল। তুই এটা ধর বলে দিলি এটা নন অ্যাবজর্বেবল, আচ্ছা তখন তুই ন্যাচারাল না সিনথেটিক, ঠিক আছে, তখন তুই বলে দিলি ন্যাচারাল না সিনথেটিক। ওরা জিজ্ঞাসা করবে এটা মাল্টিব্রেডেড না ইয়ে, যেমন এখানে দেখ মাল্টিব্রেডেড বা সিঙ্গেল ব্রেডেড, এখানে লেখা আছে দেখ মোনোফিলামেন্ট পলিঅ্যামাইড ব্ল্যাক। ঠিক আছে, এই মোনোফিলামেন্ট মানে হচ্ছে সিঙ্গেল ব্রেডেড। ঠিক আছে, তো এই তিনটে কোশ্চেন আর কোথায় ইউজ করা হয়, কোনটা কোন সুচারিংয়ের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, এটা নিয়ে বেশি কিছু ইয়ে করে না। কোন সুচারিং ইউজ করি? এথিলন নন অ্যাকচুয়ালি দেখ আমরা বইতে অনেক সময় বইও পড়ি যে এটা এখানে ইউজ হয়, এটা আইডিয়ালি এখানে ইউজ হয়। ডিউরিং ওটি পিরিয়ড দের ইজ নো আইডিয়ালিজম, যেটা আমাদের তখন আমরা সার্জেন্ডার স্যার দেখি কোনটা অ্যাবজর্বেবল কোনটা নন অ্যাবজর্বেবল, কোন জায়গাটা অ্যাবজর্বেবল কোথায় দেওয়া হয়, ভিতরের স্ট্রাকচার। ঠিক আছে, যে জায়গাটা আমার মনে হচ্ছে যে না এখানে বেশি যদি আমি টাফ স্ট্রাকচার না ডেলিকেট ধরো একটা ভিতরে কোনো স্ট্রাকচার আছে, হ্যাঁ মনে হচ্ছে যে এটা রিসেকশন করে যাবে বা পরের দিকে অ্যানাস্টোমোসিস ভালো হয়ে যাবে, কিন্তু আমি স্ট্রিকচার্স চাই না। স্ট্রিকচার্স কি মানে ওই জায়গাটা কী বলবো বাংলা ভাষায় থেকে বলে ধর এরকম জিনিসটা আছে এরকম মুড়ে যাতে না থাকে, কারণ এটা সুচার দিলে তো মুড়ে যাবে, কিন্তু অ্যাবজর্বেবল কী হলো এটা অ্যাবজর্ব করে যাবে, তারপর জায়গাটা ঠিক হয়ে যাবে। আর নন অ্যাবজর্বেবলগুলো আমরা কোথায় দিই, এগুলো টাফ স্ট্রাকচার যেখানে আমাদের স্ট্রেন দরকার, টেনসাইল ফোর্স দরকার, যেটাকে আটকে রাখতে হয়, যেমন মাসেল, কারণ মাসেল তো কন্ট্রাক্ট করতে থাকে, টেন্ডনস উপরে স্কিন, এগুলো হচ্ছে আমাকে টেনসাইল, সেখানে আমরা ইউজ করি হচ্ছে অ্যাবজর্বেবল নন অ্যাবজর্বেবল সুচার। আর অ্যাবজর্বেবল সুচার্সের ইউজ বেশিরভাগ ক্ষেত্রে ভিতরেই হয়, ডেলিকেট অর্গান, কারণ আমি তো আর উপরের মুখ খুলে ভিতর থেকে আবার সুচার বার করতে যাবো না। ঠিক আছে, কিন্তু আবার সুচার মেটেরিয়াল থাকলে সেখানে যদি আমি নন অ্যাবজর্বেবল ইউজ করি, সেখানে কী হয় ভিতরে থাকলে একটা কোনো ইনফেকশন তৈরি হতে পারে বা ভিতরে ওটা গিয়ে অন্য কোনো জায়গায় লেগে যেতে পারে। তাই ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবজর্বেবল ইউজ হয়, বাইরে বেশিরভাগ ক্ষেত্রে নন অ্যাবজর্বেবল। এটা হচ্ছে মেন ফান্ডা, আর কিছুই নেই।